দেখো, আজকে ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রী বসেছিলেন। তো তাদের কিছু কিছু দাবি মানা হয়েছে দেখলাম। তো আমাদের যে মুখ্য দাবি সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকেই হালকা হলেও বেরিয়েছে, যেটা হচ্ছে ডাক্তার নার্সের সাথে পুলিশের সাথে যে রিক্রুটমেন্ট টিচারের করতে হবে সেই বিষয়টা কিন্তু উনি তুলে ধরেছেন। ওনার মুখ থেকে একটা ওয়ার্ড বেরিয়েছে, মানে সেই ওয়ার্ডটার মূল্য অনেকটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ বলতে গেলে আপার প্রাইমারি তো নিয়োগ অলরেডি হচ্ছে 8 বছর পর। আর এসএসসি এসএলএসটি হবে বলে আমার আশা নেই। আমি জানি না কবে কিভাবে কি নেবে এই শর্ট টাইমের মধ্যে। ভোট তো মার্চ এপ্রিল এপ্রিলের এই ফেব্রুয়ারির মধ্যে আপনার ঘোষণা হয়ে যাবে। যাই হোক, এগুলো আমার যেটুকু বলছি ব্যক্তিগত ধারণা। এসএলএসটি নিতে গেলে ডবল ডবল পরীক্ষা নিতে হবে, এসএসসি বা আপার প্রাইমারি নিতে গেলে ডবল ডবল পরীক্ষা হবে। তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর একমাত্র প্রাথমিক টিচারের কথা মুখ্যমন্ত্রী যেটা মুখে বললেন, এটা কিন্তু প্রাথমিক টিচারের কথা, এটা আপনারা কিন্তু ভুলে যাবেন না। এটা কিন্তু প্রাথমিক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ। আমরা আজকে আমাদের প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে, ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করেছিলাম মালদা জেলার সার্কিট হাউসে। তো সেখানে শিক্ষামন্ত্রী পরিষ্কার বলছেন, আবার আপনারা এসছেন তো আপনারা ভালো করে জানেন যে পর্ষদ ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ দিয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে যে নোটিশ বের হবে, কিন্তু ওটা সম্পূর্ণ নির্ভর করছে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের রিক্রুটমেন্ট নোটিশ নির্ভর করছে ওবিসি মামলা মিটে গেলেই নোটিফিকেশন দেওয়া হবে। আজও শিক্ষামন্ত্রী সেটা বললেন। তো যেটুকু আমাদের কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে সেটুকু কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে এটা পেরেছি। আর মুখ্যমন্ত্রীর মুখ থেকে আরও একটা কথা আমরা জানেন ভালো করে, একটা ওবিসি একটা কেস, একটা সমস্যা হয়ে রয়েছে। সেই ওবিসি মামলা না নিষ্পত্তি হওয়া পর্যন্ত কিন্তু নতুন রিক্রুটমেন্ট হবে না, এটা পরিষ্কার। ওবিসি মামলায় কিছু অনগ্রসর শ্রেণী হাইকোর্টের অর্ডারে, যাদের অনেকের সার্ভে হয়নি বা এইসব বিভিন্ন ইস্যু দেখিয়ে হাইকোর্টে একটা ক্যান্সেল অর্ডার নিয়ে আসা হয়েছে। সেই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই মামলা না মেটা পর্যন্ত কারোর বঞ্চিত রেখে, কাউকে বসিয়ে রেখে, ওবিসি যাদের নতুন ওবিসি যারা হয়েছে 2010 সালের পর, তাদেরকে বাদ রেখে কিন্তু নিয়োগ কিন্তু এখন দেবেন না। তো যাই হোক, আমাদের দাবি হচ্ছে ওবিসি এ বি যেভাবে হোক অন্তত একটা নোটিফিকেশন দেওয়া হোক যে সুপ্রিম কোর্টের এই কেসটার উপরে এই মামলা নির্ভর করছে, মানে এই 22-এর রিক্রুটমেন্ট নির্ভর করছে। আমরা চাইছি যে অন্তত সাবজেক্ট টু আউটকাম দিয়ে অন্তত আমাদের ফর্ম ফিল আপটা করে রাখা হোক। আর কে ওবিসি এ, কে ওবিসি বি যেটা ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে রাখা হোক, এবং সেখানে একটা সাবজেক্ট টু আউটকাম দিয়ে এই নোটিফিকেশনটা দেওয়া হোক। এই দাবি বরাবরই ছিল। এবং এমনকি আমাদের নিয়ে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, অন্ততপক্ষে যদি একটা কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে এমনও যদি একটা সমীক্ষা করতো, তাহলে কিন্তু আমরা ভাবতাম যে না, ওবিসি মামলা মিটে যাওয়ার সাথে সাথে আমাদের নোটিফিকেশন আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কিন্তু জরুরি। আমরা আবারও বলছি, কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা আমাদের মধ্যে নেই, মানে কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই। আমাদের মিছিলে, আমাদের ধর্নায় যে কেউ আসতে পারে, আমরা আগে থেকেই বলে দিই। আমরা এই সেদিন ধর্না হয়েছিল বা এপিসি ভবনের সামনে ধর্না হয়েছিল, আমরা শাসক দলেরও অনেককে ডেকেছিলাম, তো ওনারা আসেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা একটা সিস্টেম দীর্ঘদিন নিয়োগ হয়নি সেই সিস্টেমের বিরোধিতা করছি মাত্র। আজকে 23 জেলায় যে আনন্দ, যে টেট পাস করার পর যে একটা আনন্দ হয়েছিল আমাদের সবার মনে, যে 2017 টেট কেউ 1 নাম্বার, কেউ হাফ নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি। কেউ মনে করুন 82 পেয়েছিল বা 81 পেয়েছিল, একটা দুটো ভুল করে গোল করে দিয়ে এসছে অন্য ঘরে। তারা কোনো না কোনোভাবে টেট পাস করেছে এবারে, মানে পাস করার কথা তারা যোগ্য, যারা একটা ভুল অন্যের ঘরে ভুল করে দিয়ে 81 পেয়ে তারা ফেল করেছে। আবার এমনও আছে অনেকে, 2014 সালের নিয়োগ দেখা হয়েছিল যে অনেকে এসসি থাকার সত্ত্বেও তারা চাকরিতে ঢুকতে পারেনি মেরিটে, কিন্তু জেনারেল কাস্টে তারা ঢুকে গেছিল। জেনারেল কাট অফে কিরকম একটা হয়েছিল 2014 সালে আমরা জানি, মানিকবাবুর আমলে। তো অনেকেই এসসি থাকার পরও কিন্তু জেনারেল কাস্টে টেট পরীক্ষা দিয়েছিল। অনেকের ধারণা ছিল না টেট আর রিক্রুটমেন্ট আলাদা। আমার একটা বন্ধু আছে তমাল বলে, আমার পরিচয় হয়েছে আমার এখানে পাশেই। তো ও 82 পেয়েছিল, 81 পেয়েছিল। 81 পাওয়ার পর সে জেনারেল কাস্টের হয়ে পরীক্ষা দিয়েছিল, তার কিন্তু এসসি ছিল। কিন্তু সে সেই সময় জানতো না, এটা 2017 টেটের কথা বলছি, যে জানতো না টেট আর রিক্রুটমেন্ট আলাদা। তো না হলে সে পাস করে যেত, তারাও কিন্তু এই টেটে পাস করেছে, অলরেডি বয়স তাদের 40 বছরের গায়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ভ্যাকান্সি না থাকে, এইসব ছেলেগুলো সত্যি একেবারে মানে পুরো মানসিক মানসিক স্বাস্থ্য তাদের একদম তলানিতে ঠেকেছে। আর এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওবিসি মামলা কেউ ভালো নেই। পরিষ্কার কথা বলছে, কেউ সামনে থেকে মনে হচ্ছে, কিন্তু কেউ ভালো নেই। আজকে যে ওবিসি ভাইয়েরা তাদের সার্টিফিকেট বাতিল হবে বা এরকম একটা রায় আছে, তাদেরও অনিশ্চয়তার মধ্যে ঘুমোতে পারছে না সারাদিন। বাড়ির আত্মীয় স্বজনও, তার পরিজনরাও কষ্টের মধ্যে আছে, কি হবে এত বছর পর টেট পাস, এখন যদি ওবিসি বাতিল হয়ে যায় তাহলে কি হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা এমন একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এমন একটা জটিলতা তৈরি হয়ে এসছে, মানে রাজায় রাজায় যুদ্ধ হয় আর কাদের প্রাণ যায় ভেবে দেখুন। তো এইরকম 2017 টেটের ক্ষেত্রে কিন্তু ভুল ভ্রান্তি হয়ে অনেকে কিন্তু 1 নাম্বার, 1.5 নাম্বার, 2 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তো তারপর কিন্তু এই 22-এর টেটে কিন্তু অনেকে কোয়ালিফাই করেছে। তো এই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যারা এই অপেক্ষায় ছিল, আমার একজন তামিলনাড়ু থেকে কল করেছিল এক ভাই, হিঙ্গলগঞ্জ ব্লকে বাড়ি, আমার এই ব্লকেই বাড়ি। তো সে তামিলনাড়ুতে গেছিল সেলাইয়ের কাজ করতে, রেজাল্টের পর বিয়ে করেছে, বাড়িতে প্রচণ্ড অভাব। তো সেলাইয়ের কাজ করে সে আমার আজ গতকাল কল করেছিল রবিবারে, যে দাদা ইন্টারভিউ কবে হবে, আমি কিন্তু বাড়িতে আসছি। ইন্টারভিউয়ের একটা শুনতে পাচ্ছি যে ও অত খবর রাখে না। তো তামিলনাড়ু সেলাইয়ের কাজ করে, শ্রমিকের কাজ করে, সে কিন্তু বাড়িতে আসে ইন্টারভিউ হবে বলে। বললো বউ বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েছিলাম রেজাল্ট বেরোনোর পর। তাহলে সে 2 বছর তামিলনাড়ু কাজ করে বাড়িতে আসে কিছু টাকা নিয়ে। আর আমরা যারা এই অপেক্ষায় অপেক্ষায় দিন গুনছি, তাদের অবস্থাটা কোথায় বলুন। আজকের যে মামলাগুলো, আগে 20-22 নিয়ে সমস্যা হতো, তারপর 5%,
তারপর ইন সার্ভিস, তারপর বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে দেখিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি জানি না যে আমরা কি করলে আর নোটিফিকেশন আসবে। তো একটা কথা আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনেছেন ভালো করেই, যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে শিক্ষক নিয়োগটা কিন্তু আটকে আছে। আর শিক্ষক নিয়োগ বলতে গেলে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটা 200% কনফার্ম। নিয়োগ কিন্তু প্রাথমিকই হবে, ভোটের আগে কিন্তু প্রাথমিক নিয়োগ হবে। আমার এক দাদা কল করছিল, যে অলরেডি চাকরি করেন একটা পোস্টে, তো বলছিলেন যে দেখো, যে তোমরা একটা ভালো করে দেখো, ভালো করে হিসেব করে দেখা যায় যে প্রত্যেক বছর বিধানসভা হোক বা লোকসভা হোক, এই ভোটের আগে কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু এই সরকার কিন্তু প্রাথমিকের নিয়োগ দিয়েছে। 2014 সালে টেটে 2016 রিক্রুটমেন্টে 48,000 নিয়োগ দিয়েছে, তারপর পরপর 19-20-তে 16,500 নিয়োগ দিয়েছে করোনার সময়, তার পরপর প্রায় 12,000-এর মতো ভ্যাকান্সি নিয়োগ দিয়েছে। টেট পাস যদিও কম ছিল, এরপর যেহেতু আমাদের টেট পাসটা প্রায় 50,000-এর কাছাকাছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি অন্ততপক্ষে আমাদের ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হয়, এটা করলে কিন্তু আমাদের সবার ভালো। তাহলে দেখতে পারবো যে বৈধ টেট উত্তীর্ণ, এই বৈধ প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড কতজন রয়েছে। তো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আগামী 1 তারিখে, আগামী 1 মার্চ কলকাতা চলো, মানে শিয়ালদা থেকে ধর্মতলা বা রানী রাসমণি, যদি বেশি সংখ্যক আমরা আসতে পারেন, রানী রাসমণির ওখানে আমরা কিছুক্ষণ দাবি জানাবো। আমাদের একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা মুখ্য ভূমিকায় আছে। এছাড়াও আমাদের সাথে আন্দোলন করার কথা বারেবারই বলা হচ্ছিল, যারা অনেকে পরীক্ষা হয়নি, কেপি, কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা কিন্তু সরকারের এই সিস্টেমের বিরুদ্ধে, আমরা কোনো সরকারি কোনো নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে নয়, আমরা পুরো এই সিস্টেমের বিরুদ্ধে পথে নেমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু আমরা রাজপথে নামবো। 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ, মানে আহ্বান জানাই। গতবারে আমরা এসে দেখিয়েছেন একটা মিছিল, যে মিছিলে পুরুলিয়া থেকে 4টে বাস এসেছিল, আমরা এই ঐতিহাসিক মিছিল করে কলকাতার বুকে দেখিয়েছেন। তো 1 তারিখে আসুন, আমরা হাতে হাত মিলিয়ে আমরা অন্তত আমাদের দাবিগুলো তুলে ধরি। আর আমাদের প্রধান দাবি এখন ওবিসি সমস্যা মেটানো হোক, ওবিসি মামলা দ্রুত শুনানি হোক, আমাদের মুখ্য দাবি এটা। আমাদের এই দাবি নয় যে ওবিসি ভাইদের বাদ দিয়ে নিয়োগ দেওয়া হোক, আমাদের দাবি ওবিসি ভাইদের, বা আমি নিজেও ওবিসি, তাদের বাদ দিয়ে নিয়োগ হোক। এটা হবে না, কারণ দীর্ঘদিন ধরে যারা আইনি পথে কলকাতার রাজপথে লড়াই করেছে, সেই ভাইকেও বাদ যাক, সেটা চাই না। তো অন্ততপক্ষে ওবিসি এবি রেখে সুপ্রিম কোর্টের কেস নাম্বারটাকে সামনে দিয়ে যদি আমাদের অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হতো, তাহলে মনে হয় আমাদের অনেকটা একটা দিক থেকে আমরা সামনের দিনে হয়তো কিছু অন্তত বলতে পারতো পর্ষদ, যে অলরেডি আমরা ফর্ম ফিল আপ করে ফেলেছি। তো সেই জায়গায় কিন্তু পর্ষদ এগোচ্ছে না, শুধু একটাই কথা বারে বারে বলা হচ্ছে যে নোটিফিকেশন রেডি, তবে এখন যদি কোনো নোটিফিকেশন দেওয়া হয় তাহলে কিন্তু অলরেডি কিন্তু কেস পড়ে যাবে। আজকেও শুনলেন দিদির মুখে যে কয়েকজন দুষ্টু লোক আছে, দুষ্টু লোকের কাজ হচ্ছে এইসব আটকে দেওয়া। তো সেই সব দুষ্টু লোক সত্যি যদি থাকে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তারা যদি কোনো কারণে আইনি পথে যায়, তাহলে হয়তো ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা তো অত কিছু বুঝি না, বড় বড় এক্সপার্ট আছে, আইএস অফিসাররা আছে, বড় বড় এক্সিকিউটিভ অফিসাররা আছেন, তারা চিন্তাভাবনা করে হয়তো দেখছেন সেই বিষয়গুলো। তো আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা দরকার, ওবিসি মামলা মেটার সাথে সাথে টপ যেন একটা বড় ভ্যাকান্সি দেওয়া হয়। যেহেতু এত বছর ধরে নিয়োগ হয়নি, 2022-এর নিয়োগটা কাদের নিয়োগ করা হয়েছে? 2017-দের। এটা যদি মুখ্যমন্ত্রীর একবার সামনে তুলে ধরা হয়, মুখ্যমন্ত্রী অবাক হয়ে যাবেন। তো তাই বলবো, 1 তারিখে প্রত্যেকে আসুন, লড়াইটা প্রত্যেকের করতে হবে। এই লড়াইটা নিজের স্বার্থের লড়াই, নিজের পরিবারের মুখের দিকে তাকে লড়াই করতে হবে, নিজের সমাজের দিকে তাকে লড়াই করতে হবে। শুনুন, একদিন বলছেন দাশগুপ্ত সুমন্ত বলছেন যে দাদা, সুপ্রিম কোর্টে যদি আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা উকিল দেওয়া হয়, এই বিষয়ের জন্য কিছুটা সাবজেক্ট আউটকাম হিসেবে নেওয়া হোক, রিক্রুটমেন্ট যাতে পিছিয়ে না থাকে। দেখুন, এটা সম্পূর্ণরূপে এটা রাজ্য সরকারের ব্যাপার, পুরো রাজ্য সরকার ঢুকে আছে এর মধ্যে। নিয়োগটা তো রাজ্য সরকারের সদিচ্ছা। ওবিসি মামলা আজকে মিললেই যে কালকে নিয়োগ দেবে, সেটাও তো কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি না। বলুন, আজকে ওবিসি মামলা ক্লিয়ার হলো, কালকে কি নিয়োগ পেয়ে যাবো আমরা? এটা বুঝতে হবে। আমরা অ্যাডভোকেট দিতে পারি সবাই মিলে, এর আগেও তো দিয়েছি, মানে বিএড এর সার্টিফিকেট, বিএড এর ক্লারিফিকেশন, বিএড মামলায় আমরা তো ছিলাম, যেহেতু কোনো সমস্যা হয়নি বলে আমাদের অ্যাডভোকেট কিছু বলেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আলাদা করে এইভাবে করি, সেখান তো বের করেও নিয়ে এলাম, তারপরেও যে নিয়োগ দেবে তার কোনো ব্যাপার নেই। একটাই কথা, মুখ্যমন্ত্রী যদি করতে পারেন অনেক কিছু, তো সেই জায়গাটা আমাদের করতে হবে। সেদিন বেকারের মেলায় আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছি, একদম এটা মাথায় রাখবেন, দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছি। আমরা বরাবরই আমরা মুখ্যমন্ত্রীর পাশে ছিলাম, একটা নির্বাচিত সরকারের পাশে ছিলাম, নির্বাচনে করেছি আমরা। তো আমরাই তো জনগণ, নিরপেক্ষ জনগণ। আর আমরা আমাদের সবচেয়ে প্রধান পরিচয়, আমরা শিক্ষক, আমাদের কোনো রাজনীতি নেই। আমরা চাইছি দীর্ঘদিন, যেহেতু বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘদিন, কোনো না কোনো আইনি জটিলতায়, সে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, আমাদের নিয়োগটা দ্রুত দেওয়া হোক এবং স্কুলে যাই। আর এটার যদি বিরোধিতা হয়, এটার যদি আমাদের এই নিয়োগের বিরোধিতা এবং যাতে ভ্যাকান্সি কম আসে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, পরিষ্কারভাবে জানাচ্ছি। ভ্যাকান্সি কম এলে কিন্তু আমাদের মোটে না হোক 50,000 ভ্যাকান্সি দরকার, 45 থেকে 50,000, যতজন টেট পাস থাকবে ততটা ভ্যাকান্সি। কারণ এবছরে যারা বয়স্ক যারা আছে, 39 বছর যাদের বয়স, যাদের হচ্ছে জেনারেল কাস্ট, সেই মধ্যমগ্রামের সুমনদা রয়েছে, আমি মাঝে মাঝে শেয়ার করি রিলসগুলো, সুমনদার বয়স প্রায় 39 বছর পার হয়ে গেছে। তো এখন যাদের টেট কোয়ালিফাইড, যারা নতুন করে টেট, মানে যারা ডিএলএড বা যাদের 22-23 বছর, তাদের তো প্রচুর একাডেমিক স্কোর, তো তাদের সাথে জীবনে লড়াই করে পারবে না। তো আমরা তাদের বিরোধিতা করছি না, আবার বলছি তারাও থাক, কিন্তু এই সুমনদাদের মতো এদের জন্য কিন্তু লড়াইটা প্রত্যেকে করতে হবে, যাদের বয়স পেরিয়ে গেছে, যাতে একটা মিক্সড মেরিট তৈরি হয়। নিয়োগ কিন্তু আমরা পাবো, আবারও বলছি, নোটিফিকেশন কিন্তু আসবে, ভ্যাকান্সি কত আসবে আমরা 2025-এ নোটিফিকেশন পাবো।
2025-এ নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ নোটিফিকেশন। কিন্তু এই ধারাবাহিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের রাজপথের লড়াইটা কিন্তু কেউ ছাড়বেন না, পরিষ্কারভাবে জানাচ্ছি। পর্ষদের যে সদিচ্ছা, পর্ষদ চাইছেন, একটা নিয়োগ দিতে চাইছেন, কিন্তু যেহেতু আমাদের গৌতম পাল মহাশয় কিন্তু ওনার টেট থেকে, ওনার যে স্বপ্নের টেট, ওনার যে ভালোবাসার টেট, আমরা হয়তো অনেকেই সভাপতির উপর রেগে যাই, তো সভাপতির যে ভালোবাসার টেট, সভাপতির যে স্বপ্নের টেট 2022 টেট, তার থেকে কিন্তু নিয়োগ কিন্তু উনি আশায় আছেন। শূন্যপদ এলেই নিয়োগ হবে, খুব দ্রুত হবে। 12 ঘন্টা কেন, শূন্যপদ সকালে রাতে এলে বা 4টের সময় যদি শূন্যপদ আসে, অফিস বন্ধ হওয়ার পর পরের দিন কিন্তু শূন্যপদ পেয়ে মানে নোটিফিকেশন চলে আসবে, এমনটাই উনি রেডি হয়ে আছেন। আমাদের যে অনুপাতে টেট উত্তীর্ণরা আছেন সেই অনুপাতে শূন্যপদ দিতে হবে। সেই জন্য যেখানে যেতে হয় যাব, যেভাবে আন্দোলন করতে হয় করবো। পরিষ্কারভাবে বলছি, 23 জেলা সংঘবদ্ধ থাকুন, আর সরকারের উপর ভরসা একটু হলেও রাখতে হবে, কিন্তু শূন্যপদ কত দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের বলতে হবে, একদম পরিষ্কারভাবে জানাচ্ছি। সামনে বিধানসভা ভোট, জেলায় জেলায় সংগঠন, আমাদের জেলায় জেলায় 22 স্টেটের সংগঠন। আমরা যে কোনো জায়গায় যেভাবে হোক আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। আমাদের কিন্তু শূন্যপদ দিতে হবে। কোনো বয়স্ক যারা উত্তীর্ণ যারা আছে, বয়স পেরিয়ে যাচ্ছে, 6 মাস 7 মাস 8 মাস বাকি, এরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। আর এটা সম্পূর্ণরূপে শূন্যপদের উপর নির্ভর করছে। কাউকে ডিপ্রাইভ করে 23 বছরে তাকেও ডিপ্রাইভ করা যাবে না, তাকেও বঞ্চনার স্বীকার করলে হবে না। তারাও পাক, আবার যার বয়স 39 বছর, যার বয়স 42 বছর, তারাও পাক। এই জায়গাটা তৈরি করতে গেলে শূন্যপদ দরকার। অনেকে জিজ্ঞাসা করে, দাদা কাট অফ কত হবে, জেনারেল কাট অফ কত হবে, এসসি এসটি ওবিসি কাট অফ কত হবে? আমি আবারও বলছি, এসসি এসটি ওবিসি বা জেনারেল কাট অফ সেটা শূন্যপদের উপর নির্ভর করে সেই বছরে। আমরা 2017 প্যানেল, আমি বারবার স্যারের সাথে বলেছি, বারে স্যারকে, যে স্যার প্যানেলটা দেখবেন, সবাই যেন একটা সুযোগ পায়, অন্তত পক্ষে সুযোগটুকু পায় প্যানেলে আসার জন্য। অনেকের 22 স্কোর, আবার অনেকের 32 স্কোর। যার 2000 সালে যার মাধ্যমিক, আর যার যার হচ্ছে মনে করুন 2000 সালের মাধ্যমিক, আর যার মনে করুন এই 2000 এই খুব কাছাকাছি মাধ্যমিক করানোর সময়, তার তো একই নাম্বার নয়, একইভাবে সে লড়াই করে উঠতে পারবে না। তো এটা করতে গেলে শূন্যপদটা দরকার। আর 2017 প্যানেলটাও বারে দেখতে বলছেন যে 2017 যে মেরিট লিস্ট দেখুন ভালো করে, ওখানে কিন্তু বঞ্চনার শিকার কিন্তু তেমন কেউ হয়নি। চেষ্টা করা হয়েছে প্রত্যেকের চাকরি পাওয়ার, সেটা সভাপতির উপরে ভরসা আছে। এই ভরসার মর্যাদা উনি অবশ্যই রাখবেন, এবং আমরা বারে বারে আমরা ওনার কাছে, এমনকি শিক্ষামন্ত্রীর কাছে আমরা কিন্তু দরবার করব আমাদের দাবিগুলো। 1 তারিখে আমরা হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা বা রানী রাসমণি পর্যন্ত শান্তিপূর্ণ মহামিছিল আমরা ডাক দিয়েছি। আমাদের সাথে আছে কেপি, ডব্লিউবিপি, প্রত্যেক, আমি চাই এই বঞ্চনার বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে পথে নামার ক্ষেত্রে প্রত্যেক মানুষ আমাদের মিছিলে হাঁটুন। একটা বয়স্ক দাদু আমাদের মিছিলে হাঁটেন, আমি দেখেছি, কাঁদতে মিছিলে হাঁটেন। তো প্রত্যেকেই মিছিলে আসুন, দাবিগুলো তুলে ধরুন মুখ্যমন্ত্রীর কাছে। আবারও পরিষ্কারভাবে বলছি, আমরা অরাজনৈতিক একটা সংগঠন। ডব্লিউবিপি যারা পরীক্ষা দেবে, কেপি যারা পরীক্ষা দেবে, পিএসসি যারা পরীক্ষা দেবে, নতুন করে যারা পড়াশোনা করছে, তাদের জন্য এই আন্দোলনটা আমরা করব। জেলায় জেলায় আপনারা খবর দিন, ডিএলএড কলেজে খবর দিন, বিভিন্ন ইন্টারভিউ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর দিন। 1 তারিখে কলকাতায় আসুন, এটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। আর আজকে আবারও বলি, আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়েছিল আমাদের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের, আমার সাথে কথা হয়েছে। তো উনি শিক্ষামন্ত্রীর সাথে মালদার সার্কিট হাউসে ওনার সাথে দেখা করেছেন। ওনাকে বলা হয়েছিল, উনি বললেন যে পর্ষদ ইতিমধ্যে একটা নোটিফিকেশন দিয়েছে, ওবিসি মামলার জন্য শুরু করা যাচ্ছে না, ওবিসি মামলা মিটে গেলেই শুরু হবে। এই রকম আন্দোলন চাইছি, মানে শুধু কলকাতার রাজপথে নয়, জেলায় জেলায় আমাদের শিক্ষামন্ত্রী, জেলায় জেলায় আমাদের মুখ্যমন্ত্রী, জেলায় জেলায় আমাদের পঞ্চায়েত মন্ত্রী, জেলায় জেলায় আমাদের ক্রীড়ামন্ত্রী, জেলায় জেলায় আমাদের রেশন মানে খাদ্যমন্ত্রী, জেলায় জেলায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সবাই কিন্তু ঘুরবেন এই ভোটের সময়। তো আমাদের দাবিগুলো তুলে ধরার কিন্তু একটা মোক্ষম সময় এটা। আজকে যিনি গেছিলেন কুন্নিশ জানাই তাকে, আমি সন্ধ্যাবেলা কথা বললাম প্রসেনজিতের সাথে, মালদা জেলা নেতৃত্ব, তো ও ডিটেলস বললো যে দাদা এই ব্যাপার, আমি খুব ভালো কাজ করেছো। এইভাবে প্রত্যেকটা জায়গায়, যদি পর্ষদ সভাপতি মুর্শিদাবাদে যায়, মুর্শিদাবাদে আমাদের হাকিম আছে, মুর্শিদাবাদে গিয়ে কথা বলে। প্রত্যেকটা জেলায় 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা আছে। আগামী দিনে যে জেলায় যাবেন, আমাদের দাবিটা কিন্তু এক থাকবে, দফা 1 দাবি 1, 50,000 ভ্যাকান্সি পাক। পরিষ্কার কথা। কেন 50,000? কারণ বলবো, দেখুন আমরা ঘরেরই ছেলে, এখানকারই ছেলে, আমরা পুরোপুরি পাশে থাকবো, কিন্তু আমাদের নিয়োগটা এবার বড় দিতে হবে। তার কারণ একটাই, 2017 টেট থেকে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, 2017 টেট থেকে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। এই কথাটা আমরা যেখানে যান বলবেন। 2017, 19, 20, 21 করোনা হয়েছিল, সেটাও কিন্তু আমরা ডেপ্রাইভ বলতে পারেন। 18-20 সেশন যারা ডিএলএড করেছিল, 18 সালে ভর্তি হয়েছিল, তারা কিন্তু টেট এই প্রথম 5 বছর পর কিন্তু 22 সালে দিয়েছে। ভাবতে পারছেন? একবার প্রথম টেট দিয়েছে 18-20 সেশন যারা আছে। তো এই কথাটা 2000 যদি বলে 2022 রিক্রুটমেন্ট হলো, এই তো হলো, তখন বলবেন যে এটা হলো, এটা 2017 সালের শেষ প্রাথমিক, 2017 সালের টেট থেকে যারা পাস করেছিল তাদের নিয়োগ হয়েছে। সেই পরীক্ষা কবে হয়েছে কি এখন সেটা ফ্যাক্টর নয়। 2017 সালের শেষ ডেট পর্যন্ত নোটিফিকেশন নেওয়া হয়েছে, তারপর কিন্তু আর কেউ যুক্ত হতে পারেনি। তাহলে 18, 19, 20, 21, 22 পর মেন 18-20 সেশন 2017 মধ্যে ঢুকতে পারেনি, তারা তো পুরো বঞ্চনার শিকার। 18-20 সেশন ডিএলএড। তাই 50,000 ভ্যাকান্সি আমাদের দরকার। আর এই ভ্যাকান্সি না দেখলে
আমরা জেলায় জেলায় কিন্তু আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব। আমাদের চাকরি দেওয়া হোক, আমাদের যে ন্যায্য অধিকার এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হোক, আমরা কোনো আন্দোলন করব না, কোনো আওয়াজ করব না। আমরা আমাদের যে লক্ষ্য আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করা, সেই পথে আমরা কিন্তু যাব। আর সবচেয়ে বড় কথা, একটা ওই ইতিহাস হয়ে থাকবে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এই যে পঞ্চম শ্রেণীর প্রাথমিকে নিয়ে আসা, কিন্তু সরকার 2029 সাল বলেছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ করব খুব দ্রুত, আমরা এই শুনানিটা করব যে 2029 নয়, 2026 সালের মধ্যে 2335টা স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড করতে হবে। আমরা সরকার যেটা করতে চাইছে আমরা তাকে চ্যালেঞ্জ করবো যে আপনাদের ওটা আমাদের ইচ্ছে খুশি মতো 29 সালে করলে হবে না, আমাদের 26 সালে করতে হবে। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটা কিন্তু আমরা মেনশনিং করব বিষয়গুলো তুলে ধরার জন্য। তাহলে একটা শূন্যপদ ভালো হবে। শূন্যপদ ভালো হলে আপনারা কি ভালো হবে জানেন, কম্পিটিশন অটোমেটিক্যালি কমে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে নতুন টেট হবে না। আর পর্ষদের যা অবস্থা আমরা দেখতে পাচ্ছেন, প্রশ্নভুল মামলায় কী হবে কেউ কিছু জানে না। যা হয় মাথা পেতে নিতে হবে, যদি সঠিক ভুল থাকে অবশ্যই নাম্বার পাবে, ভুল না থাকলে নাম্বার পাবে না। আর যেটা বলার, 2014 টেট হিয়ারিং আছে সামনে, 2014 6 প্রশ্ন ভুল, সেটাও মাথায় রাখতে হচ্ছে। সব দিকে মোটামুটি সব দিকের এই যে সমস্যা, এগুলো দেখে মাথা এমনি আউট হয়ে যাচ্ছে। তো যেটা কথা, 1 তারিখে আসুন, ধারাবাহিক এই যে কর্মসূচিগুলো জারি রাখুন। এই বেকারের মেলা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমরা করেছিলাম, আমাদের ঐক্যমঞ্চের উদ্যোগে হয়েছিল তাড়াহুড়ো করে, কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে। আমরা ঐক্যমঞ্চ মানে কিন্তু আমি আপনি দুজনের নয়, ঐক্যমঞ্চ মানে 23 জেলা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা সবার চিন্তার ফলে, সবার পরিশ্রমের ফলে এই মেলাটা হলো, এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা কিন্তু আমরা করাতে পেরেছি। কিন্তু এই ধারাবাহিকতাটা রাখতে হবে, এটুকু বলার। আমাদের সভাপতি মহাশয় যিনি আছেন, কাজ করবেন, কাজ করবেন। এই 2017 দেখতে পেলেন তো, পর নিয়েগুলো সকাল থেকে সকাল থেকে রাত 10টা পর্যন্ত স্কুল চুজো হয়েছে, রাত 10টা পর্যন্ত তড়িঘড়ি। আর কারো বেশি টাইম নেয়নি, কয়েকটা স্কুল 2-10টা স্কুল বা 2-4টে যায়। প্রথম দিকে যারা ছিল বেশি স্কুল ছিল, পরবর্তীকালে আলিপুরদুয়ার জলপাইগুড়ির এই স্কুলগুলো ছিল এই 5%-এর মধ্যে। তো টপাটপ দেখে দেখে স্কুল মারতে হয়েছে, সময় নেয়নি। কোন স্কুলে যাবেন 3-4টে করে অপশন দিয়েছে, সেই স্কুলে বলেছেন হয়ে গেছে, কোনো টাইম নেয়নি। অনেকে কাছাকাছি স্কুল ছেড়ে দিয়ে অনেক দূরে স্কুল বুঝতে পারেনি, নিয়ে ফেলেছে। মানে এত দ্রুততার সাথে কাজ হয়েছে, পুরো T20 ফরম্যাটে 2017 রিক্রুটমেন্টটা হলো। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গে ভ্যাকান্সিটা এখনও পর্যন্ত আছে। 2000 এই আমাদের উত্তর 24 পরগনায় ভ্যাকান্সি নেই, হাওড়ারও অবস্থা প্রায় একই। ওই উত্তরবঙ্গেই বেশি ভ্যাকান্সি বা ওদিকে বেশি চাকরি বাড়ি হবে মনে হচ্ছে। এখন দেখা যাক পঞ্চম শ্রেণী ইনক্লুডটার ব্যাপারে আরেকটু বলবো সরকারকে, যে পঞ্চম শ্রেণী ইনক্লুড করেছে, এর থেকে ভ্যাকান্সিটা ক্রিয়েট করুন। আর এর থেকেই ভ্যাকান্সি ক্রিয়েট হবে, এর থেকেই এই পঞ্চম শ্রেণী ইনক্লুডের এর থেকেই ভ্যাকান্সিটা তৈরি হবে। এবার ভ্যাকান্সিটা কত সংখ্যক হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে, এটুকু বলার।